আজকে 106 দাগ থেকে আমরা শুরু করব। 38তম কান ফেস্টিভ্যাল ইন্টারন্যাশনাল ওয়েব চেস টুর্নামেন্ট কোন ভারতীয় গ্র্যান্ড মাস্টার খেতাব জিতেছেন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? ইনিয়ান পনির সেলভাম, ডি গুকেশ, আর প্রজ্ঞানন্দ, আর অর্জুন এরিগাইসি। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? 106 দাগের সঠিক উত্তর, তো এটাই 106 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ইনিয়ান পনির সেলভামা। ইনিয়ান পনির সেলভাম এর দাগ হবে সঠিক উত্তর। ইনিয়ান পনির সেলভাম একজন মহিলা গ্র্যান্ড মাস্টার, এই খেতাব অর্জন করেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্নটা কী আছে আমরা দেখব। 107 দাগের প্রশ্ন আছে, দেখো 2024 সালে সাস্টেনেবল ট্রেড ইন্ডেক্স অনুযায়ী ভারতের স্থান কততম? তো এখানে এর সঠিক উত্তর কী হবে? 19, 23, 45 আর 27। তো এখানে 107 দাগের সঠিক উত্তর কী হবে? তো 107 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক 23তম। এই তালিকায় শীর্ষস্থান আছে কিন্তু নিউজিল্যান্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ভারত আছে কিন্তু 23তম স্থানে। বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা 108 দাগের প্রশ্ন দেখব। 108 দাগের প্রশ্ন কী আছে? কোন দিনটিকে ভারতে জাতীয় সংবিধান দিবস হিসাবে পালন করা হয়? কোন দিনটিকে ভারতের জাতীয় সংবিধান দিবস হিসাবে পালন করা হয়? 24শে ফেব্রুয়ারি, 26শে নভেম্বর, 26শে জানুয়ারি, 14ই এপ্রিল। তো এখানে সঠিক উত্তর কী হবে? এটা কিন্তু বিদ্যাক হবে সঠিক উত্তর। 26শে নভেম্বর জাতীয় সংবিধান দিবস। জাতীয় সংবিধান দিবস হচ্ছে 26শে নভেম্বরকে বলা হয়। 26শে নভেম্বরকে জাতীয় সংবিধান দিবস বলা হয়। 108 দাগের সঠিক উত্তর কিন্তু হবে 26শে নভেম্বর। সবাই দাগ নম্বর দিয়ে পাশে মার্কিং করে রাখবে কোন উত্তরটা ভুল বললে কোনটা ঠিক বললে, ঠিক আছে? তো তাহলে তুমি নিজেও গুনতে পারবে যে আজকে প্র্যাকটিস সেটে মোট কটা প্রশ্ন ছিল এবং কটা প্রশ্ন উত্তর করেছো। 109 দাগের প্রশ্নে চলে যাবো। 109 দাগের প্রশ্ন আছে, দেখো 2024 সালের মিস ইউনিভার্স হলেন কে? এস প্লাসিওস কেজার থাইলভিক, এখানে আছে রেহা সিং, মারিয়া ভিক্টোরিয়া, মারিয়া ফার্নান্ডা বেলট্রান। তো এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নটা আমরা কিন্তু করেছি কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেটে। 109 দাগের সঠিক উত্তর কী হবে? 109 দাগের সঠিক উত্তর কী হবে? তো 109 দাগের সঠিক উত্তর হবে কিন্তু মারিয়া ভিক্টোরিয়া, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। ইনি কোন দেশের নাগরিক? ইনি কিন্তু ডেনমার্কের নাগরিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ডেনমার্কের নাগরিক মারিয়া ভিক্টোরিয়া। ইনি 2024 সালে মিস ইউনিভার্স হয়েছেন। আর এই যে মিস ইউনিভার্স এই প্রতিযোগিতা ছিল 73তম প্রতিযোগিতা। 73তম এই মানে 73তম এই প্রতিযোগিতায় এই খেতাবটা তিনি অর্জন করেছেন। আশা করি তোমরা বুঝতে পারছো, 2024 সালে মিস ইউনিভার্স হয়েছে মারিয়া ভিক্টোরিয়া, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। 109 দাগের সঠিক উত্তর সি। আমরা 110 দাগের প্রশ্ন দেখি। 110 দাগের প্রশ্ন কী আছে? 1 জানুয়ারি 2025 ডিআরডিওর কততম প্রতিষ্ঠা দিবস পালিত হলো? 60তম, 67তম, 70তম আর 68তম। তো এখানে 110 দাগের সঠিক উত্তর কী হবে? 1 জানুয়ারি 2025 ডিআরডিওর 67তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো, অর্থাৎ 110 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 67তম। বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 111 দাগের প্রশ্নে চলে যাই। 111 দাগের প্রশ্ন কী আছে? সম্প্রতিকালে কোন দেশ বিশ্বের মধ্যে প্রথম দ্রুতগামী ট্রেন CR 450 চালু করেছে? ফ্রান্স, চীন, রাশিয়া, ভারত। তো 111 দাগের সঠিক উত্তর কী হবে? সম্প্রতিকালে চীন বিশ্বের মধ্যে প্রথম দ্রুতগামী ট্রেন, সম্প্রতিকালে চীন বিশ্বের মধ্যে প্রথম দ্রুতগামী ট্রেন CR 450 চালু করেছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। 111 দাগের সঠিক উত্তর হবে চীন। বিদ্যাক হবে সঠিক উত্তর। চলো আমরা এবার চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন 112 দাগের প্রশ্ন। 112 দাগের প্রশ্ন কী আছে? দেখো সম্প্রতিকালে কে বিশ্বের প্রথম সর্বকনিষ্ঠ মহিলা হিসেবে পৃথিবীর 7টি দেশের সর্বোচ্চ শৃঙ্গ জয় করার কৃতিত্ব অর্জন করেছেন? কে? এখানে আছে জুনকো তাবেই, নাটালিয়া গ্রোসম্যান, লিন হিল, কাম্য কার্তিকেয়ন। তো এখানে 112 থেকে সঠিক উত্তর কী হবে? সম্প্রতিকালে কে বিশ্বের প্রথম সর্বকনিষ্ঠ মহিলা হিসেবে পৃথিবীর 7টি দেশের মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ জয় করার কৃতিত্ব অর্জন করেছে? তো এখানে কিন্তু এর সঠিক উত্তর হচ্ছে কাম্য কার্তিকেয়ন, অর্থাৎ ডিদ্দাগ হবে সঠিক উত্তর। 112 দাগের সঠিক উত্তর হবে ডিদ্দাগ। তিনি কিন্তু একজন 17 বছর বয়সী ভারতীয় পর্বতারোহী। আশা করি তোমরা বুঝতে পেরেছো, মাত্র 17 বছর বয়স, এনার বয়স মাত্র 17 বছর। আমরা চলে যাব পরের প্রশ্নে। 113 দাগের প্রশ্নে। 113 দাগের প্রশ্ন কী আছে? দেখো 113 দাগের প্রশ্ন আছে সম্প্রতিকালে সংবাদ শিরোনামে আসা স্ক্রাব টাইফাস কী ঘটিত রোগ? স্ক্রাব টাইফাস, সুন্দর প্রশ্ন কিন্তু। স্ক্রাব টাইফাস হচ্ছে কোন কী ঘটিত রোগ? ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া? তোমরা এটা সবার উত্তর সবাই এর উত্তর করতে পারবে। 113 দাগের সঠিক উত্তর কী হবে? স্ক্রাব
টাইফাস একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। বিদ্যাগ হবে সঠিক উত্তর। 13 দাগের সঠিক উত্তর হবে বিদ্যাগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাবো 114 দাগের প্রশ্নে। 114 দাগের যে প্রশ্নটা আছে কিন্তু সুন্দর প্রশ্ন। 2025 সালে খোখো ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হলো? 2025-এর খোখো ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হলো? ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড, নেপাল। তো 114 দাগের সঠিক উত্তর কী হবে? খোখো ওয়ার্ল্ড কাপ কোথায় হয়ে গেল? 114 দাগের সঠিক উত্তর কী হবে? এ হবে এর সঠিক উত্তর ভারত। ভারতে কিন্তু হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 2014 সালে খোখো ওয়ার্ল্ড কাপ কিন্তু ভারতে অনুষ্ঠিত হলো। এবার আমরা চলে যাবো 115 দাগের প্রশ্নে। প্রশ্নটা আছে দেখো 115 দাগের প্রশ্ন। সম্প্রতিকালে কোন রাজ্য অ্যাটলাস টু প্রোটেক্ট ইন্ডিয়ান ওল্ফ হ্যাবিটেটেস নামক কর্মসূচি চালু করলো? রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট আর পশ্চিমবঙ্গ। কোন এর 115 দাগের সঠিক উত্তর কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। ওকে, চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে, 116 দাগের প্রশ্নে। 116 দাগের প্রশ্ন হচ্ছে দেখো, সম্প্রতি কে সিঙ্গাপুরের সাম্মানিক নাগরিকত্ব সম্মানে ভূষিত হয়েছেন? সিঙ্গাপুরের সাম্মানিক নাগরিকত্ব সম্মানে ভূষিত হয়েছেন তরুণ দাস, পি সমুগম, নরেন্দ্র মোদী আর অমিত শাহ। তো 116 দাগের সঠিক উত্তর কী হবে? 116 দাগের সঠিক উত্তর তো তোমরা বলবে। 116 দাগের সঠিক উত্তর কী হবে? কনফেডারেশন অফ ইন্ডিয়া ইন্ডাস্ট্রির প্রাক্তন ডিরেক্টর জেনারেল ছিলেন এই তরুণ দাস। ইনি কিন্তু সিঙ্গাপুরের সাম্মানিক নাগরিকত্ব সম্মানে ভূষিত হয়েছেন। এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। 116 দাগের সঠিক উত্তর হবে এর দাগ। রাত 9টায় একটা করে হোয়াটসঅ্যাপ প্রশ্ন সমাধান করা। সেখানে 15টা প্রশ্ন থাকে, 10 থেকে 12 মিনিটের মধ্যে তাদেরকে কমপ্লিট করতে হয়। এই 15টা প্রশ্ন হোয়াটসঅ্যাপে পেতে অবশ্যই তোমরাও কমেন্ট করতে পারো 8539828506 এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো। 117 দাগের প্রশ্ন কি আছে দেখব। 117 দাগের প্রশ্ন আছে, নবাব আবদুল্লাহ সালাম কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন? নবাব আবদুল্লাহ সেলিম সালাম কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন? ইজিপ্ট, লেবানন, ইরান, কাতার। 117 দাগের সঠিক উত্তর কী হবে? সবাই দেখছো 117 দাগের সঠিক উত্তর কী হবে? দেখো 117 দাগের তোমরা যে কজন দেখছো সবাই কমেন্ট করতে হয়। কমেন্ট করলে কী হয়, যে ভুল হলেও ঠিক করা যায়, সেটা লিখে নিতে হয় যে ভুল হয়ে গেছে, এটা লিখে নিই তাড়াতাড়ি করে, এটা সঠিক উত্তর না আমি এটা জানি না। ঠিক আছে, নবাব আবদুল্লাহ সেলিম সালাম কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন? তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো ইনি কিন্তু লেবাননের প্রধানমন্ত্রী, অর্থাৎ 17 দাগের সঠিক উত্তর পিন্টু বলছে বি। পিন্টু বলছে লেবানন, ঠিক আছে। পিন্টু বলছে লেবানন, ঠিক আছে। পিন্টু তুমি বলছো স্যার রেলওয়ে গ্রুপ ডির জন্য সেট করান। তো শোনো ভাই, আমি তোমাকে একটা কথা বলি, আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ পরীক্ষার জন্য কিন্তু প্রতিদিন রাত 10টার সময় একটি করে প্র্যাকটিস সেট নিয়ে আসি, যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশকে আমি গুরুত্ব দিই। রেলওয়ে গ্রুপ ডি যেটা আমি করি সেটা কিন্তু সকালের দিকে করি। 8টার সময় একটা প্র্যাকটিস সেট তুমি পাবে রেলওয়ে গ্রুপ ডি, অথবা দুপুর 2টোর সময় একটা প্র্যাকটিস সেট পাবে। 3টি টাইম কিন্তু লাইভ ক্লাস হয়। একটা হয় সকাল 8টায়, আর একটা হয় দুপুর 2টোয়, আর একটা হয় রাত 10টায়। রাত 10টায় তুমি একদম শিওরলি পাবে কলকাতা পুলিশ অথবা ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্র্যাকটিস সেট। কিন্তু রেলওয়ে গ্রুপ ডি আর এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য সেটা কিন্তু দুপুর 2টো অথবা সকাল 8টায় ক্লাসটা পেয়ে যাবে। তবে রেলওয়ে গ্রুপ ডির সকাল 8টায় ক্লাসটা পেয়ে যাবে, ঠিক আছে। তো লাইভ ক্লাস তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমরা পাবে। কিন্তু আশা করি তুমি বুঝতে পেরেছো, হ্যাঁ কি না সেটা বলবে। আমরা 118 দাগের প্রশ্ন দেখবো। 118 দাগের যে প্রশ্নটা আছে দেখো, চলো 118 দাগের সঠিক উত্তর, মরুভূমি অঞ্চলের সৃষ্ট হ্রদকে কী বলা হয়? 118 দাগের প্রশ্ন আছে, মরুভূমি অঞ্চলের সৃষ্ট হ্রদকে কী বলা হয়? প্যাটার্ন স্টার হ্রদ, প্লায়া, ইনসেলবার্স আর বারখান। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? মরুভূমি অঞ্চলের সৃষ্ট হ্রদকে কিন্তু প্লায়া বলা হয়। বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 119 দাগের সঠিক উত্তর বলো। 119 দাগের, স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার দেখা যায় স্ট্রাটোস্ফিয়ারে, থার্মোস্ফিয়ারে, ট্রোপোস্ফিয়ারে, ওজোনোস্ফিয়ারে। স্বাভাবিক উষ্ণতায় হ্রাসের হার, স্বাভাবিক উষ্ণতায় হ্রাসের হার দেখা যায়। বলো 119 দাগের সঠিক উত্তর কী হবে? ট্রোপোস্ফিয়ারে, সি।
স্বাভাবিক উষ্ণতায় হ্রাস হার দেখা যায় কিন্তু ট্রোপোস্ফিয়ারে। 119 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাক। আমরা চলে যাব পরে 120 দাগের প্রশ্নে। 120 দাগের প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং এই প্রশ্নের পিছনে কিন্তু অনেক ব্যাখ্যা দেওয়া যায়। এখানে 120 দাগের প্রশ্ন আছে, কোন মৌসুমি বায়ু দ্বারা কিন্তু বৃষ্টি হয় না ভারতে? মৌসুমি বায়ু দ্বারা বৃষ্টি হয় না ভারতে। কোন মৌসুমি বায়ু দ্বারা ভারতে বৃষ্টি হয় না? গ্রীষ্মকালীন, শীতকালীন, দক্ষিণ পূর্ব মৌসুমি বায়ু, কোনোটিই নয়। 120 দাগের একদম সত্যি খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, WBCS এর জন্য খুব গুরুত্বপূর্ণ এরকম একটা প্রশ্ন, কিন্তু তোমাদের পক্ষেও গুরুত্বপূর্ণ এটা। কোন মৌসুমি বায়ু দ্বারা বৃষ্টি হয় না ভারতে? দেখাও এখানে 120 দাগের সঠিক উত্তর কি, বলো, অবশ্যই কমেন্ট করো। শীতকালীন মৌসুমি বায়ুর প্রবাহ স্থলভাগ থেকে সমুদ্রের দিকে হয়, যা কিন্তু শুষ্ক হওয়ার কারণে, তাই এই বায়ুর বৃষ্টিপাত ঘটায় না। তাই এখানে এর সঠিক উত্তর হবে কি, শীতকালীন বৃষ্টিপাত। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখানে বিদ্যা হবে সঠিক উত্তর। শীতকালীন মৌসুমি বায়ু দ্বারা কিন্তু বৃষ্টি হয় না ভারতে। চলো আমরা 120 দাগের প্রশ্নে চলে যাই। 120 দাগের প্রশ্ন কি আছে, যে অঞ্চলে চিরহরিৎ গাছ দেখা যায় সেখানে সারা বছর মাটি থাকে, এটা কি শুষ্ক, আর্দ্র, জলমগ্ন, মরু? যে অঞ্চলটার নাম কি, চিরহরিৎ গাছ দেখা যায় সেখানে সারা বছর মাটি থাকে, শুষ্ক, আর্দ্র, জলমগ্ন আর মরু, কোন অঞ্চলে? 121 দাগের সঠিক উত্তর কী হবে? 121-এর এখানে হবে আর্দ্র। ঠিক আছে, যে অঞ্চলে চিরহরিৎ গাছ দেখা যায় সেখানে সারা বছর মাটিতে আর্দ্র থাকে। ওকে, চলো আমরা 122 দাগের প্রশ্ন দেখি। অরণ্য একটি প্রবহমান সম্পদ, ক্ষয়মান সম্পদ, পুনর্ভব সম্পদ আর কোনোটিই নয়। তা অরণ্য একটি, বলো 122 দাগের সঠিক উত্তর কী হবে? অরণ্য একটি কি, এর সঠিক উত্তর কী হবে? প্রবহমান সম্পদ, ক্ষয়মান সম্পদ, পুনর্ভব সম্পদ আর কোনোটিই নয়। তো 122 দাগের সঠিক উত্তর কী হবে? 122 দাগের সঠিক উত্তর, 122 দাগের সঠিক উত্তরকে কি বলছো? এখানে অরণ্য একটি প্রবহমান সম্পদ, ক্ষয়মান সম্পদ, পুনর্ভব সম্পদ, এখানে কোনোটি নয়। তো এখানে হবে কোনোটি নয় এর সঠিক উত্তর। এখানে সঠিক উত্তর কী হবে? অরণ্য একটি কি সম্পদ, এই তিনটির মধ্যে একটাও কিন্তু হবে না, তাই ডি হবে এর সঠিক উত্তর। কিন্তু এর সঠিক উত্তরটা কী হবে? অরণ্য একটি কী ধরনের সম্পদ? অরণ্য একটি নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। কি সম্পদ? নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। অরণ্য একটি নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। চলো 123 দাগের প্রশ্ন দেখি। 123 দাগের যে প্রশ্নটা আছে দেখো, কোঠাগুদাম তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? কোঠাগুদাম তাপবিদ্যুৎ কেন্দ্র, বলো। চলো, বিহার, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, বলো এর সঠিক উত্তর কী হবে? 123 দাগের সঠিক উত্তর কী হবে? কোঠাগুদাম তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? 123-এর সঠিক উত্তর হবে কিন্তু এখানে হবে কোঠাগুদাম তাপবিদ্যুৎ কেন্দ্র, এটা কিন্তু অবস্থিত কোথায়? বিহারে। বিহারে অবস্থিত, এর দাগ হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। আমরা পরের প্রশ্ন দেখব। 124-এর প্রশ্ন আছে, শিবালিক পর্বতশ্রেণী কিছু সংস্কৃত গ্রন্থ অনুযায়ী ড্যাশ নামে পরিচিত। শিবালিক পর্বতশ্রেণী কিছু সংস্কৃত গ্রন্থ অনুযায়ী এখানে যে শূন্যস্থান আছে শূন্যস্থানে কী বসবে? ড্যাশ নামে পরিচিত। কি? ধন্দায়া, মানাক, মিরি, জাস্কর। 124-এর উত্তর সবাই দিতে পারবে আশা করি, আশা করি সবাই দিতে পারবে। এটা তোমরা ভুল করবে না, এটা আমি জানি যে তোমরা এটা ভুল করবে না। 124 থেকে সঠিক উত্তরটা বলো কী হবে? শিবালিক পর্বতশ্রেণী কিছু সংস্কৃত গ্রন্থ অনুযায়ী মানে ড্যাশ নামে পরিচিত, মানাক নামে পরিচিত। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। বীর পরে সি, এই বীর 124-এর পরে 125। 125 দাগের প্রশ্ন কি আছে? 125 দাগের প্রশ্ন আছে, থোরিয়াম উৎপাদনে ভারতের কোন রাজ্যে শীর্ষস্থান? কেরল, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ। তো এর সঠিক উত্তর কী হবে? থোরিয়াম উৎপাদনে ভারতের কোন রাজ্য শীর্ষস্থানে আছে? 123 দাগের সঠিক উত্তর কী হবে? কমেন্ট করো। 123 দাগের সঠিক উত্তর কী হবে? কমেন্ট করো। 25 দাগের সঠিক উত্তর কী হবে? থোরিয়াম উৎপাদন ভারতের কোন রাজ্যে শীর্ষস্থান? তো এর সঠিক উত্তর হবে কিন্তু উড়িষ্যা। উড়িষ্যা রাজ্য কিন্তু ভারতের শীর্ষস্থান থোরিয়াম উৎপাদনে। আমরা পরের প্রশ্নে চলে যাব। 126। 126-এর সঠিক উত্তর কী হবে? ভারতের কোন রাজ্যকে চিনির পাত্র বলে? চলো, 126 দাগের সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ হচ্ছে চিনির পাত্র নামে পরিচিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের জন্য একদম মোক্ষম একটা প্রশ্ন আছে। সেই প্রশ্নটা হচ্ছে, দেখো উলার হ্রদ কোন রাজ্যে অবস্থিত? 127 দাগের প্রশ্ন। উলার হ্রদ এটা কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, জম্মু কাশ্মীর ও উত্তরপ্রদেশ আর অরুণাচল প্রদেশ। এটা আর বলতে লাগে না তোমাদেরকে, এটা তোমাদের পড়ে পড়ে বারবার মুখস্থ হয়ে গেছে। 127 দাগের প্রশ্ন। 127-এর সঠিক উত্তর হচ্ছে জম্মু কাশ্মীর। বিদ্যাগ হবে সঠিক উত্তর। 127-এর সঠিক উত্তর হবে কিন্তু
বিদ্যাগ। আমরা 128 দাগের প্রশ্নে চলে যাবো। 128 দাগের প্রশ্ন কি আছে দেখো, জিপসাম কোন ধরনের শিলার উদাহরণ? আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, কোনোটি নয়। এখানে 128 দাগের সঠিক উত্তর কি হবে, কে কি বলতে পারো? 128 দাগের সঠিক উত্তর, 128-এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। বিদ্যাগ হবে সঠিক উত্তর। পাললিক শিলার উদাহরণ হচ্ছে এই জিপসাম, হচ্ছে একটি পাললিক শিলার উদাহরণ। ওকে, আমরা 129 দাগের প্রশ্ন দেখব। 29 দাগের প্রশ্ন আছে, ড্যাশ বনশ্রেণী ভারতের সবচেয়ে বেশি আয়তন অধিকার করে? ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী, ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী, ক্রান্তীয় আর্দ্র চিরহরিত, উপক্রান্তীয় শুষ্ক চিরহরিত। 129 দাগের সঠিক উত্তর কি হবে? 129-এর সঠিক উত্তরটা তোমরা বলো। 129-এর এটা এই ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ। এখানে কোন বনশ্রী ভারতের সবচেয়ে বেশি আয়তন অধিকার করে? ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী উদ্ভিদটা কিন্তু বেশি আয়তন অধিকার করে থাকে। তো পরের প্রশ্ন আমরা দেখি। 130 দাগের প্রশ্ন কি আছে? 130 দাগের প্রশ্ন আছে দেখো, অ্যালুমিনিয়ামকে সাধারণত কোন আক্ষরিক রূপে পাওয়া যায়? অ্যালুমিনিয়ামকে সাধারণত কোন আক্ষরিক রূপে পাওয়া যায়? পাইরাইট, ইলমেনাইট, বক্সাইট, খাঁটি ধাতু। তো 130 দাগের সঠিক উত্তর কি হবে? অ্যালুমিনিয়ামকে সাধারণত কোন আক্ষরিক রূপে চেনা যায়? সেটা হচ্ছে বক্সাইট রূপে চেনা যায়। 130-এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাগ। 131 দাগের প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যের রাস্তা সবচেয়ে দীর্ঘ? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব। ভারতের কোন রাজ্যের রাস্তা সবচেয়ে দীর্ঘ? এর সঠিক উত্তর কি হবে? 131 দাগে ভারতের কোন রাজ্যের রাস্তা সবচেয়ে দীর্ঘ? তো মহারাষ্ট্রের রাস্তা সবচেয়ে দীর্ঘ, ঠিক আছে। 131 দাগের সঠিক উত্তর হচ্ছে মহারাষ্ট্রের রাস্তা সবচেয়ে দীর্ঘ। ওকে, এটা কিন্তু কখনো কিন্তু মধ্যপ্রদেশ হবে না। 131-এর সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আমরা 132 দাগের প্রশ্নে চলে যাবো। 132 দাগের যে প্রশ্নটা আছে দেখো, 132 দাগের যে প্রশ্নটা আছে, কোন রাজ্যকে ভারতের শস্যাগার বলা হয়? পাঞ্জাব, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার। এটা তো তোমরা অবশ্যই কমেন্ট করো এবং তুমি বলতে পারবে। পাঞ্জাবকে কিন্তু বলা হয় ভারতের শস্যাগার। পাঞ্জাবকে কিন্তু বলা হয় ভারতের শস্যাগার, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আমরা 133 দাগের প্রশ্নে চলে যাব। 133 দাগের প্রশ্ন কি আছে দেখো, পশ্চিমবঙ্গের কোন ন্যাশনাল হাইওয়ে সঙ্গে সিকিমের রাস্তার যোগাযোগ আছে? পশ্চিমবঙ্গের কোন ন্যাশনাল হাইওয়ের সঙ্গে সিকিমের রাস্তার যোগাযোগ আছে? তো এখানে এসেছে 31-এর এ, 32, 34 আর এদের কোনোটি নয়। 133 দাগের সঠিক উত্তর হবে 31-এর এ, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। পশ্চিমবঙ্গের 31-এ ন্যাশনাল হাইওয়ের সঙ্গে সিকিমের রাস্তার যোগাযোগ আছে। আমরা পরের প্রশ্নে চলে যাবো 134 দাগের প্রশ্নে। 134 দাগের প্রশ্ন কি আছে দেখো, পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর কোনটি? হাওড়া, বর্ধমান, শিলিগুড়ি, খড়গপুর। তো 134 দাগের সঠিক উত্তর কি হবে বলো? 134 দাগের সঠিক উত্তর কি হবে? 134 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে হাওড়া, এর দাগ হবে সঠিক উত্তর, হাওড়া। আমরা চলে যাবো 135 দাগের প্রশ্নে। 135 দাগের যে প্রশ্নটা আছে দেখো, খুব সুন্দর একটা প্রশ্ন আছে 135 দাগের প্রশ্ন। 135 দাগের যে প্রশ্নটা আছে, পশ্চিমবঙ্গের কোন বিভাগটি সবচেয়ে ছোট? বর্ধমান বিভাগ, জলপাইগুড়ি, হাওড়া এবং কলকাতা বিভাগ। এখানে এর সঠিক উত্তর কী হবে? 135 দাগের সঠিক উত্তর, 135 দাগের সঠিক উত্তর আমরা বলবো 135 দাগের সঠিক উত্তর পশ্চিমবঙ্গের কোন বিভাগে সবচেয়ে ছোট? তো এর সবচেয়ে ছোট হচ্ছে জলপাইগুড়ি জেলা। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগটি হচ্ছে সবচেয়ে ছোট, বিদ্যাগ হবে সঠিক উত্তর। জলপাইগুড়ি বিভাগটা হচ্ছে সবচেয়ে ছোট। চলো 136 দাগের সঠিক উত্তর এবার কমেন্ট করো। পশ্চিমবঙ্গের ক্ষুদ্র জনগোষ্ঠী কোনটি? পশ্চিমবঙ্গের ক্ষুদ্র জনগোষ্ঠী সাঁওতাল, মান্ডি, টোটো আর ভিল। এটা আশা করি তোমরা সবাই বলবে, এটা কারণ হচ্ছে এটার সঙ্গে এই প্রশ্নটার সঙ্গে তোমরা সবাই যুক্ত। 136 দাগের সঠিক উত্তরটা তোমরা বলে ফেলো। 136 দাগের সঠিক উত্তর কী হবে? 136-এ সি বলছো, টোটো একদম সঠিক উত্তর। এটা তোমরা জানবে, আশা করি তো জানবেই অবশ্যই। 136-এ সি হবে সঠিক উত্তর। চলে যাও 137 দাগের প্রশ্নে। দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর যুগ্ম প্রবাহ কী নামে পরিচিত? হলদি, রূপনারায়ণ, জলঙ্গি, কোনোটিই নয়। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এই প্রশ্নগুলো কিন্তু খুবই সুন্দর একটা প্রশ্ন। দ্বারকেশ্বর আর শিলাবতীর মিলিত প্রবাহ হচ্ছে রূপনারায়ণ, বিদ্যাগ হবে সঠিক উত্তর। ওকে, এবারে আমরা 138 দাগের প্রশ্নে চলে যাব। কত সালে কোচবিহার রাজ্য পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত হয়? কত সালে কোচবিহার রাজ্য পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়? 1947, 1949, 1954, 1955। তো এখানে 138, 138-এর সঠিক উত্তর কী হবে? 138-এর সঠিক উত্তর কত হবে? কত সালে কোচবিহার রাজ্য পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়?
1949 সালে কোচবিহার রাজ্য পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। বিদ্যাগ হবে সঠিক উত্তর। 149-এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। আমরা চলে যাবো 139 দাগের প্রশ্নে। 139 দাগের প্রশ্ন কি আছে? সংবিধানের কত নম্বর অনুযায়ী রাষ্ট্রপতির পদচ্যুতির পদ্ধতিকে ইমপিচমেন্ট বলে? এখানে বলছে 60 নম্বর ধারা, 61 নম্বর ধারা, 62 নম্বর ধারা, 64 নম্বর ধারা। এখানে 61 নম্বর ধারা। সংবিধানের কত নম্বর অনুযায়ী রাষ্ট্রপতির পদচ্যুতির পদ্ধতিকে ইমপিচমেন্ট বলা হয়? 61 নম্বর ধারাকে। আমরা 140 দাগের প্রশ্নে চলে যাবো। কোন দেশের সংবিধানের অনুকরণে আমাদের দেশের সংবিধান প্রস্তাবনা যুক্ত হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান, অস্ট্রেলিয়া, নাইজেরিয়া। 140-এর সঠিক উত্তর কী হবে? সবাই কমেন্ট করেছে 140-এর মার্কিন যুক্তরাষ্ট্র। এটা কিন্তু একদম মানে খুব একটা ভালো প্রশ্ন। রাষ্ট্রপতি বিল বাতিল করার ক্ষমতাকে কি বলা হয়? রাষ্ট্রপতির বিল বাতিল করার ক্ষমতাকে বলা হয় কোরাম, অধ্যাদেশ, ভেটো ক্ষমতা, আর কোনোটি নয়। কোরাম, অধ্যাদেশ, ভেটো ক্ষমতা কোনোটি নয়। তো রাষ্ট্রপতির বিল বাতিল করার ক্ষমতাকে কি বলা হয়? 141-এর সঠিক উত্তর কী হবে বলো? একদম 141-এর ভেটো ক্ষমতা, একদম সঠিক উত্তর। রাষ্ট্রপতির বিল বাতিল করার ক্ষমতাকে বলা হয় ভেটো ক্ষমতা। আমরা 142 দাগের প্রশ্ন দেখব। কোন ধারা অনুযায়ী জানা যায় যে লোকসভার ইঙ্গ ভারতীয় সম্প্রদায়ের জন্য 2টি আসন সংরক্ষিত থাকবে? কোন ধারা অনুযায়ী জানা যায় লোকসভায় ইং ভারতীয় সম্প্রদায়ের জন্য 2টি আসন সংরক্ষিত থাকবে? বলো। এই যে 131 নম্বর ধারা। 131 নম্বর ধারা অনুযায়ী জানা যায় যে লোকসভায় ইং ভারতীয় সম্প্রদায়ের জন্য 2টি আসন সংরক্ষিত থাকবে। পারমিশন দিয়েছে। 131 নম্বর ধারা কিন্তু বাতিল হয়ে গেছে। আমরা 143 জায়গার প্রশ্ন দেখব। কোন দেশের সংবিধান থেকে ভারতীয় সংবিধান পঞ্চবার্ষিকী পরিকল্পনা বিষয়টি নেওয়া হয়েছে? ভারতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড, রাশিয়া, গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া। 143 দাগের সঠিক উত্তর কী হবে? তো রাশিয়ার সংবিধান থেকে ভারতীয় সংবিধানে পঞ্চবার্ষিক পরিকল্পনা বিষয়টি কিন্তু নেওয়া হয়েছে। 143 দাগের সঠিক উত্তর হবে এর দাগ, রাশিয়া। ওকে, চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। 143-এর সবাই কিন্তু সঠিক উত্তর করেছে। 144 দাগের প্রশ্ন কী আছে দেখব। 144 দাগের প্রশ্ন আছে, দেখো খুব সুন্দর একটা প্রশ্ন আছে। ভারতবর্ষের কোথায় প্রথম লোক আদালত কাজ শুরু হয়? ভারতবর্ষের কোথায় প্রথমে লোক আদালত কাজ শুরু হয়? এটা আছে পাঞ্জাব, বিহার, গুজরাট, পশ্চিমবঙ্গ। সঠিক উত্তর নির্বাচন করো। 44 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো কে কে সিদ্ধাগে উত্তর করেছো এত সময় ধরে। 145 দাগের প্রশ্ন দেখব। তথ্যের অধিকার আইন কবে পাস হয়? 2005 সালে, 2007, 2009, 2010। তো 145 দাগের সঠিক উত্তর কী হবে? এখানে 145 দাগের সঠিক উত্তর কে কী করতে হয়? আমরা 145-এর পরে 146 দাগের প্রশ্নে চলে যাব। তোমরা প্লিজ ক্লাসে যারা যোগ দেবে অবশ্যই লাইক করবে ক্লাসটাতে। 146 দাগের প্রশ্ন দেখো। ন্যায় পঞ্চায়েতের বিচার কার্যের জন্য কতজন বিচারপতি উপস্থিত দরকার হয়? ন্যায় পঞ্চায়েতের বিচার কার্যের জন্য কতজন বিচারপতির উপস্থিত দরকার হয়? 2 জন, 3 জন, 4 জন, 5 জন। তো এর সঠিক উত্তর কী হবে? 146-এর সঠিক উত্তর ন্যায় পঞ্চায়েতের বিচার কার্যের জন্যই কিন্তু 3 জন বিচারপতির উপস্থিত দরকার হয়। ন্যায় পঞ্চায়েতের বিচার কার্যের জন্য 3 জন বিচারপতির দরকার হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। আমরা 147 দাগের প্রশ্নে চলে যাব। স্বাধীন ভারতে প্রথম কত সালে কলকাতা পৌর আইন প্রণীত হয়? স্বাধীন ভারতে প্রথম কত সালে কলকাতা পৌর আইন প্রণীত হয়? 1951, 1953, 1955, 1957। 147-এর সঠিক উত্তর তাহলে তুমি কি বলছো? 147-এর সঠিক উত্তর 147 থেকে সঠিক উত্তর হবে স্বাধীন ভারতের প্রথম 1951 সালে কিন্তু কলকাতা পৌর আইন প্রণীত হয়। স্বাধীন ভারতে প্রথম 1951 সালে কিন্তু কলকাতা পৌর আইন প্রণীত হয়, অর্থাৎ 147 থেকে সঠিক উত্তর হবে এর দাগ। আমরা 148 দাগের প্রশ্নে চলে যাব। 148 দাগের প্রশ্ন আছে, দেখো কোথায় সর্বপ্রথম পারিবারিক আদালত শুরু হয়? বেঙ্গালুরু, কলকাতা, দিল্লি আর মুম্বাই। তো এখানে সঠিক উত্তর কী হবে? 148 দাগের সঠিক উত্তর কোথায় সর্বপ্রথম পারিবারিক আদালত শুরু হয়? 148-এর উত্তর করো। 148-এর সঠিক উত্তর হবে কিন্তু 148 সঠিক উত্তর হবে বেঙ্গালুরু। বেঙ্গালুরুতে কিন্তু 1984 সালে সর্বপ্রথম পারিবারিক আদালত শুরু হয়। 1984 সালে বেঙ্গালুরুতে কিন্তু সর্বপ্রথম পারিবারিক আদালত শুরু হয়। সালটা ছিল মনে রাখবে 1984, 184। এর দাগ হবে সঠিক উত্তর বেঙ্গালুরু। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা 149 দাগের প্রশ্নে চলে যাব। 149 দাগের যে প্রশ্নটা আছে দেখো, 5 টাকার 40% কত হবে? এই প্রশ্নের উত্তর আমি তোমাদের কাছ থেকে চাই।
5 টাকার 40% সমান ক টাকা হবে? আমি এই প্রশ্নের উত্তর তোমাদের কাছে চাই, কারণ এর মতো সহজ প্রশ্ন আর থাকবে না। এখানে সঠিক উত্তর হবে 2 টাকায়। 150 দাগের প্রশ্ন, কোনো পঞ্চবার্ষিকী পরিকল্পনা জলসেচকে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জলসেচকে প্রথম গুরুত্ব দেওয়া হয়? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জলসেচকে প্রথম গুরুত্ব দেওয়া হয়? তো এর সঠিক উত্তর কি হবে? তো ঠিক আছে, চলো 150 দাগের সঠিক উত্তর হবে ডি দাগ। সবাই কিন্তু সঠিক উত্তর করেছো। প্রথম 150 দাগের সঠিক উত্তর বলেছে ডি দাগ। আচ্ছা, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সময় রোলিং প্ল্যান নামে একটি যোজনা আরম্ভ হয়? রোলিং প্ল্যান যোজনা, এটা পঞ্চম, তৃতীয়, চতুর্থ, দ্বিতীয়। তো এর সঠিক উত্তর কি হবে? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় রোলিং প্ল্যান নামে একটি যোজনা আরম্ভ করা হয়? 151 এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এ বলেছে। যারা এ বলেছো সঠিক উত্তর বলেছো। সঠিক উত্তর 151 সঠিক উত্তর হবে এ, পঞ্চম বার্ষিকী পরিকল্পনা রোলিং প্ল্যান। 152 প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 152 প্রশ্ন আছে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কোন পরিকল্পনার আওতায় পড়ে? নবম, দশম, একাদশ, দ্বাদশ। তো এর সঠিক উত্তর কী হবে? 152 দাগের সঠিক উত্তর কী হবে? দশম পরিকল্পনা, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। 152 দাগের সঠিক উত্তর দশম পরিকল্পনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে, 153 দাগের প্রশ্নে। 153 প্রশ্ন আছে, দেখো, নাবার্ড কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গড়ে ওঠে? নাবার্ড, সুন্দর কিন্তু প্রশ্ন। এই পরিকল্পনাগুলো কিন্তু সবগুলো কিন্তু তোমাদের মুখস্থ করা চাই, এবং আমাদের কাছে কিন্তু এর পিডিএফটা আছে, যে এই পরিকল্পনায় এটা হয়, এই পরিকল্পনায় এটা হয়, সব কিছু করা আছে। তো নাবার্ড কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গড়ে ওঠে? চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, অষ্টম। তো এখানে বলো নাবার্ড এটা হচ্ছে কোন পরিকল্পনার উপরে গড়ে ওঠে? কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা? নাবার্ড তো অবশ্যই এখানে ষষ্ঠ পরিকল্পনা। অবশ্যই তোমরা ঠিক বলেছো, নাবার্ড হচ্ছে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা। 154 দাগের 153 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাগ। 154 প্রশ্ন আমরা দেখব। 154 দাগের প্রশ্ন আছে, দেখো, নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যান কে? 154 দাগের সঠিক উত্তর কী হবে? নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যান কে? নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যান 154 বি হবে এর সঠিক উত্তর। নীতি আয়োগের বর্তমান চেয়ারপারসন হচ্ছে, নীতি আয়োগের উপরে চেয়ারপারসন হচ্ছে প্রধানমন্ত্রী। ঠিক আছে, ওকে। চলো আমরা চলে 155 দাগের প্রশ্নে। 155 এর সঠিক উত্তর কী হবে? রাজ্য সরকার কার দ্বারা কৃষি ইনকাম ট্যাক্স স্থির করে? প্রশ্ন কি আছে? রাজ্য সরকার কার দ্বারা কৃষি ইনকাম ট্যাক্স স্থির করে? ফাইন্যান্স কমিশন, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, ইন্টারটেস্ট কাউন্সিল, ভারতের সংবিধান দ্বারা। এখানে সঠিক উত্তর কি করছো? রাজ্য সরকার ফিনান্স কমিশন দ্বারা কৃষি ইনকাম ট্যাক্স স্থির করে। এখানে সঠিক উত্তর হবে এর দাগ, ফিনান্স কমিশন দ্বারা, অর্থাৎ ফাইন্যান্স কমিশন এখানে ঠিক আছে। ফাইন্যান্স কমিশন দ্বারা কিন্তু ইনকাম ট্যাক্স স্থির করে। চলো আমরা 156 দাগের প্রশ্নে চলে যায়। 156 দাগের সঠিক উত্তর কী হবে? দেখো, ব্যাংক নোট এবং টাকার মূল্যের উপর মূল্যের কয়েন কে ইস্যু করে? ব্যাংক নোট এবং টাকার মূল্যের উপরে উপরের মূল্যের কয়েন কে ইস্যু করে? তো এখানে সঠিক উত্তর কী হবে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অর্থমন্ত্রক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ভারত সরকার। এখানে এই প্রশ্নের সঠিক উত্তর সবাই দিতে পারবে আশা করি। 156 থেকে সঠিক উত্তর কী হবে? 156 এর দাগ হবে সঠিক উত্তর। সবাই কিন্তু সঠিক উত্তর করেছো, একদম সবাই সঠিক উত্তর করেছো।